ভদ্রলোক ফোন করে আমাকে কাঁদছেন, বলছেন কিউআর কোড পাঠাচ্ছি, 5,000 টাকা দিতে পারেন। বলছে কেন? বলো 3 দিন না খেয়ে আছি, আমাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, মলমূত্র ফেলে দিয়ে চলে গেছে। আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন। এখানে হিন্দুরা কেউ বাঁচবে না, এখানে আমাদের মতো যারা সিভিল সোসাইটির ফেস আছে কেউ বাঁচবে না। আরে বাংলাদেশে পিস কিপিং ফোর্স যাচ্ছে না কেন? তার আগে বলুন, বেলডাঙ্গায় সিআইএসএফ কে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? পাঁচলায় সিআইএসএফ কেন পৌঁছচ্ছে না? সেটাও তো প্রশ্ন হবে। পরিস্থিতির বাধ্যবাধকতায় বা কিংবা স্বইচ্ছায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ দুজন সদস্য ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে। আজকে এই ইতিহাস আমরা বলছি। জিন্না প্রথমে পাকিস্তানের সমর্থক ছিলেন না, কিন্তু কারা জিন্নাকে পাকিস্তানের সমর্থক বানিয়ে দিলেন? এবং জিন্না পরবর্তীকালে বিবৃতি দিয়ে বললেন পাকিস্তানের জন্ম সেদিন হয়েছিল যেদিন লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, সেদিনই নাকি পাকিস্তান তৈরি হয়েছে। ওপারে দাঁড়িয়ে একটা সাইকেলের বেল দিলে এপারে শোনা যায়। একটা অবৈজ্ঞানিক বর্ডার ঈশ্বর যা তৈরি করেছিলেন, আমরা আমাদের রাজনৈতিক ভুলের কারণে, আমাদের কিছু মানুষের তাড়াতাড়ি গদিতে বসবার কারণে আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম, আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। আফগানিস্তানে যে বুদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল, আমার মনে হয় ওখান দিয়ে কোনো আদানি আম্বানির তার চলে যায়নি। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। একটা সময় ছিল আমরা দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারতাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে ভারতবর্ষে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি অভিযোগ করছেন বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছেন। আর আরেক দল মানুষ তারা অভিযোগ করছেন এই যে জঙ্গি ঢোকানো হলো নদিয়ায়, মুর্শিদাবাদে, মালদাতে, বিভিন্ন জায়গায় কুটির শিল্পের মতো তাদের পাসপোর্ট, আধার কার্ড, তাদের প্যান কার্ড তৈরি হচ্ছে, সেখানে আবার আরেক দল লোক জড়িয়ে রয়েছে। এই যে একটা অশুভ শক্তির আতাত, যাকে বলা যেতে পারে বিশ্বনাথদার কথা ধরে এই অশুভ শক্তির আতাত চলছে, আসলে আমাদের দেশ তার নিরাপত্তা প্রশ্নের মুখে। এখন আমি কোন দিকে যাই? আমি অবশ্যই আগে দেশ, আগে নিরাপত্তা। আর সেই জন্য বাংলার অন্যতম সেরা বাগ্মী, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমি বলবো তার বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সম্মানিত মঞ্চ, যারা আজকে ভারী সন্ধ্যায় এখানে সমবেত হয়েছেন, তাদের সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলে রাখা ভালো, আমি ভারত সরকারের প্রতিনিধি নই। দেশের প্রধানমন্ত্রীর নীরবতা কিংবা ভারত সরকারের অব্যক্ত অস্থিরতা, এর কোনো বিশ্লেষণ করবার জন্য আমি এখানে দাঁড়াইনি। যদি কেউ আক্রমণ করেও থাকেন, তার জবাব দেওয়ার দায়িত্বও আমার এখানে নেই। যেহেতু আলোচনা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সৃষ্টি নিয়ে, একটা সুশীল সভ্য সমাজ নিয়ে, আমিও সেই বক্তব্যে বিশ্বাস করি যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যদি আমরা সত্যিকারই কোনো আলোচনা করতে চাই, তাহলে 1946 সালের 16ই আগস্টকে আমরা ভুলতে পারবো না। আমরা ভুলতে পারবো না 46 থেকে 47 সালের রাজনীতি, কিংবা 44 সাল থেকে শুরু করে সারা ভারতবর্ষের রাজনীতির গতিপ্রবাহ। মালদার কয়েকজন জমিদার গিয়েছিলেন কংগ্রেসী নেতৃবৃন্দের কাছে দেখা করতে মার্চ মাসে 1946। তারা চেয়েছিলেন মালদা শহরকে বা গোটা মালদা জেলাকে ভারতবর্ষে যাতে রাখা যায়, তা নিয়ে কথাবার্তা বলতে। 47 সালের প্রথম দিকে জানিয়ে দেওয়া হলো কংগ্রেস নেতৃবৃন্দের পক্ষ থেকে যে যা হওয়ার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আপনাদের মেনে নিতে হবে। আপনারা সম্পন্ন মানুষ, মালদার বাইরে নিশ্চয়ই আপনাদের কোনো এস্টাবলিশমেন্ট আছে, আপনারা সেখানে ফিরে যান। কিন্তু সেদিন একজন ব্যক্তির কথা, আনসাং হিরো, যাকে পাঠ্যপুস্তক তো অনেক দূরের কথা, মালদা জেলা স্মৃতিচিহ্ন থেকে পর্যন্ত তাকে মুছে ফেলা হয়েছে, শিবেন্দু শেখর রায়,
সমস্ত মালদার বিবাদমান জমিদারদের যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, যারা মালদা জেলায় আজকে একটা মিথকে, একটা লিগ্যাসিকে এনজয় করে দিনের পর দিন রাজনৈতিক ক্ষমতা ভোগ করেছিলেন বা করে চলেছেন, আজকে কার্যত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শিবেন্দু শেখর রায় সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে কলকাতায় নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, মেঘনাথ সাহাদের কাছে। আজকে যে ফারাক্কা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, আজকে যখন বাংলা ভাগ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়, বাংলা যে আজকে এক আছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে এক জায়গায় আছে, আমরা নিজেদের পশ্চিমবঙ্গবাসী বলে পরিচয় দিতে পারছি, তার জন্য যে ব্যক্তির সবচেয়ে বেশি অবদান আছে, আমি অন্যদের নাম বাদ দিলেও তিনি হচ্ছেন মালদার শিবেন্দু শেখর রায়। তিনি যে বেঙ্গল বাউন্ডারি কমিশন র্যাডক্লিফের নেতৃত্বে তৈরি হয়েছিল, তাতে তিনি মালদাকে ভারতের অন্তর্ভুক্তির জন্য তিনি সওয়াল করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আমরা তার নাম মুছে দিয়েছি। তার পুত্র সুখেন্দু শেখর রায় আছেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য। এটা ঠিকই, কংগ্রেসের অধিকাংশ সদস্য নিজেদের অবস্থান বদলে ফেলেছিলেন, কার জন্য দিল্লির লাইন থেকে দূরে সরে এসে হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি হবে। তখনকার কংগ্রেসের নেতৃবৃন্দ শরৎ বোস এবং কিরণ শঙ্কর রায় প্রথম দিকে সুরাবর্দির ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমর্থক ছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা সেখান থেকে সরে আসেন এবং কংগ্রেস কার্যত 20 জুন 1947 সালের সেই প্রস্তাবের পক্ষে ভোট দেন। যে কমিউনিস্ট পার্টি তখন তাদের পিপলস ওয়ার্ড পত্রিকায় একটি ম্যাপ পার করেছিল, 28টা ছোট ছোট রাজ্যে ভারতবর্ষকে ভাগ করে তবে ব্রিটিশকে ডমিনিয়র স্ট্যাটাস দিয়ে দেবার জন্য প্রস্তাব রেখেছিলেন, নীতিগতভাবে যারা ছিলেন মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশনের পক্ষে, তারাও কিন্তু সেদিন পরিস্থিতির বাধ্যবাধকতায় বা কিংবা স্বইচ্ছায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ দুজন সদস্য ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে। আজকে এই ইতিহাস আমরা বলছি। পণ্ডিত নেহেরু বক্তৃতা করতেন, when freedom mourns, justice threatens, and aggression takes place, India cannot be and will not be neutral. কিন্তু আমরা দেখেছিলাম দিল্লি প্যাক্টের ক্ষেত্রে নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে পাকিস্তান যা চেয়েছিল সেটা পেয়েছে, ভারত যা চেয়েছিল সেটা পায়নি। The worst ever example of diplomatic maneuver. 1971 সালের যুদ্ধ, শ্রীমতী গান্ধীকে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন। বহু পত্র পত্রিকায় তিনি সমালোচিত হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন এই মুহূর্তে দেশের যারা প্রয়োজন আছে তার জন্য শ্রীমতী গান্ধীর পাশে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আমাদের সৈন্যবাহিনী আমরা মাঠে জয়লাভ করলাম, কিন্তু আমরা হেরে গেলাম সিমলা চুক্তিতে। অটল বিহারী বাজপেয়ী বক্তৃতায় বলেছিলেন, हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। আমরা পরাজিত হয়েছিলাম। 80,000-এর বেশি সৈন্যকে সঙ্গে রেখেও আমরা পাক অকুপাইড কাশ্মীরকে ছিনিয়ে নিতে পারিনি, আমরা সমস্যার সমাধান করতে পারিনি। কিন্তু বাংলাদেশের যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আদানি আম্বানি কার বাড়ি ছাদের উপর দিয়ে কোন তার চলে গেছে এটা আলোচনার বিষয় নয়। মনে রাখবেন যে আজকে এখানে এই নদিয়া জেলায়, আমি কারোর নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলছি না, কারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নন। এখানে তারা সৎভাবে ব্যবসা করেন, যাদের 500 কোটি টাকার বেশি, আপনাদের কল্যাণীরও একজন মানুষ আছেন, তার মধ্যে কয়েকজনের টাকা বাংলাদেশে ইনভেস্ট করা আছে। আপনি যদি কাটোয়া কালনার কথা বলেন, সেখানকার কয়েকশো কোটি টাকা ইনভেস্টেড আছে বাংলাদেশে। আপনি উত্তর 24 পরগনার মানুষের কথা বলেন, আছে। আমি কলকাতার ধনী বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম, কারো ছেলের নাম বলতে চাই না। আজকে তাদেরও অর্থটা সুরক্ষিত করবার দায়িত্ব কিন্তু একটা সরকারের থাকে। কারণ আজকে নদিয়া জেলার 300 কোটি টাকা যদি ডুবে যায়, প্রায় 4000 মানুষের অন্ন সংস্থান কিন্তু চলে যাবে। দুটো দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে এটা চিন্তা ভাবনার বিষয় আছে। কানাডার ভারতের অবস্থান কিংবা অন্যান্য দেশে ভারতবর্ষ কি করবে, দেশের প্রধানমন্ত্রী কোথায় বিবৃতি দেবেন, কোথায় নীরব থাকবেন, এটা নিয়ে আলোচনা চলতে পারে। বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের একটা পোরাস বর্ডার আছে। পশ্চিমবঙ্গে আমাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 2200 কিলোমিটারের বেশি। ওপারে দাঁড়িয়ে একটা সাইকেলের বেল দিলে এপারে শোনা যায়। একটা অবৈজ্ঞানিক বর্ডার।
ঈশ্বর যা তৈরি করেছিলেন, আমরা আমাদের রাজনৈতিক ভুলের কারণে, আমাদের কিছু মানুষের তাড়াতাড়ি গদিতে বসবার কারণে আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম, আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে দেশভাগের অন্যতম কারণ হলো ভারতবর্ষের রাষ্ট্রনেতাদের হিন্দু মুসলমান সম্পর্কে আজকে অনভিজ্ঞতা। পাকিস্তান বলে কোথাও কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না। জিন্নাহ প্রথমে পাকিস্তানের সমর্থক ছিলেন না, কিন্তু কারা জিন্নাহকে পাকিস্তানের সমর্থক বানিয়ে দিলেন এবং জিন্নাহ পরবর্তীকালে বিবৃতি দিয়ে বললেন পাকিস্তানের জন্ম সেদিন হয়েছিল যেদিন লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, সেদিনই নাকি পাকিস্তান তৈরি হয়েছে। 1944 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখছেন যে দেশের এই বিশাল সংখ্যক মুসলমান তারা যদি সেলফ ডিটারমিনেশনের জন্য একটা নিজস্ব রাষ্ট্র চায়, অহিংসের পূজারী গান্ধীজি বলছেন আমার কোনো অহিংস পথ জানা নেই যাতে এত সংখ্যক মানুষকে সেখান থেকে রোধ করা যায়। আবার গান্ধী দ্য মিথ বিহাইন্ড দ্য ভেল অফ আ মিস্ট, ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদারের বইতে তিনি লিখছেন যে 1944 সালের জুলাই মাসে আজকে জিন্নাহর মালাবার হিলসের বাড়িতেই পাকিস্তান তৈরি হবার সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল। তো এই নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এই মুহূর্তে ব্লক ভোটের রাজনীতি, সংঘবদ্ধ হিন্দু ভোটের রাজনীতির এটা কোনো কারণ নেই। আফগানিস্তানে যে বুদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল আমার মনে হয় ওখান দিয়ে কোনো আদানি আম্বানির তার চলে যায়নি। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। একটা সময় ছিল আমরা দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারতাম। আমাদের কলেজ জীবনে আমরা বামপন্থীদের বক্তৃতা শুনেছি যে 0.45 রুবল ইকুইভ্যালেন্ট টু $1, কিন্তু সেই গর্বাচেবের সময় গ্লাসনোস্ট পেরেস্ট্রয়িকার পরে যখন আমরা সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো হতে দেখেছি, কোথায় দাঁড়িয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি? 1920 সালের বলশেভিক রেভলিউশন, 1920 সাল থেকে 1990 পর্যন্ত আজকে যেখানে সমাজতন্ত্রের শিক্ষা হয়েছে, যেখানে এক পাঠ্যক্রম ছিল, একইভাবে মানুষকে যেখানে বাঁচবার অধিকারকে তারা সুরক্ষিত করতে পেরেছিলেন, আজকে সেখানে যখন তারা সিসিট করে গেল একটার পর একটা রাষ্ট্র, তারা ইসলামকে তাদের রাষ্ট্র ধর্ম হিসেবে কেন গ্রহণ করলো? প্রশ্নটা আজকে এখান থেকেই আজকে এই সমস্যার সমাধান করতে হবে। আসলে বিচার বিশ্লেষণ, তর্ক বিতর্ক, চাপানুতর থাকবেই, ছোটখাটো টুকরো টুকরো ঘটনা থাকবেই। পিস কিপিং ফোর্সের আমরা দাবি জানাচ্ছি। কেউ কেউ বলছেন কেন পিস কিপিং ফোর্স যাচ্ছে না? আরে বাংলাদেশে পিস কিপিং ফোর্স যাচ্ছে না কেন তার আগে বলুন, বেলডাঙ্গায় সিআইএসএফ কে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? পাঁচলায় সিআইএসএফ কেন পৌঁছচ্ছে না? সেটাও তো প্রশ্ন হবে। আজকে এই ধান থেকে আমাদের এই অবস্থাকে বিতরণ করতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আমরা আমাদের ভবের ঘরে চুরি করেছি। আজকে যখন মৌলবাদ আজকে মাথা চাড়া দিয়েছে তখন কেউ কাউকে থামিয়ে দেয়নি। প্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব গুলিবিদ্ধ হয়েছেন তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন নেতা। তিনি ধর্ম মানেন না কিংবা ধর্ম তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কোনো ধর্মচিন্তার মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে এটা নয়, কিন্তু এটা হয়েছে যে এই মৌলবাদের কাছে আজকে আত্মসমর্পণ করে গেছে বাংলাদেশের কিছু মানুষ। আমি একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি এখানে যখন এসে বসেছি যতজন বক্তার বক্তব্য শুনলাম বলছেন হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা আক্রান্ত। আমি প্রথম যেদিন টেলিফোন পাই, ফোনটা পেয়েছিলাম ডক্টর এস সারোয়ার হোসেন, যার বাংলাদেশের একটি বিখ্যাত বই আছে অধ্যাপক, দি এক্সোডাস অফ মাইনরিটিজ অ্যান্ড ইন্টেলেক্ট ফ্রম বাংলাদেশ। ভদ্রলোক ফোন করে আমাকে কাঁদছেন, বলছেন কিউবার কোড পাঠাচ্ছি, 5,000 টাকা দিতে পারেন। বলছে কেন? বলো 3 দিন না খেয়ে আছি, আমাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, মলমূত্র ফেলে দিয়ে চলে গেছে। আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন। এখানে হিন্দুরা কেউ বাঁচবে না, এখানে আমাদের মতো যারা সিভিল সোসাইটির ফেস আছে কেউ বাঁচবে না। চঞ্চল চৌধুরী, তার জনপ্লাবন হতো নাকি, তার এত বড় জনপ্রিয় ব্যক্তিত্ব, একটা বাড়িতে আগুন লেগেছে, আরেক জায়গায় তিনি অন্তর্লীন হয়ে আছেন। আমি আরেকজনের নাম বলে কাউকে তাকে বিব্রত করতে পারছি না, কারণ তিনি ওটিটি প্ল্যাটফর্মের একজন অত্যন্ত এই মুহূর্তে জনপ্রিয় বাংলাদেশের অভিনেত্রী, প্রায় কলকাতায় আসতেন। আজকে তারও কোনো খবর নেই, তাকে পাওয়া যাচ্ছে না। কুমিল্লার মেয়র
একজন মহিলা, তাকে তাড়া করা হয়েছে রসমালাই বলে, সুন্দরী ছিলেন, কোন ক্রমে নিজের সম্ভ্রম বাঁচিয়ে তিনি দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা ঢুকে আছেন, বাংলাদেশের জাতীয় টিমের গোলকিপার বলছেন যে এমন সময় বাংলাদেশে এসেছে যে বিএনপিকে আর আওয়ামী লীগকে একসঙ্গে একযোগে আজকে আমাদের এগিয়ে আসতে হবে। সুতরাং এই মৌলবাদ এটা একটা হাইড্রা হেডেড মনস্টার, এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। এর কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। আর এর বীজ যেদিন ভারতের রাজনীতিতে যুক্ত করা হয়েছিল, যেদিন ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করা হয়েছিল, একজন মাত্র কংগ্রেসের নেতা তিনি তার বিরোধিতা করেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। তাই আগামী দিনে কার সঙ্গে আমরা নিজেদের একাত্ম করব সেটা আমাদের চিন্তা করা দরকার। নিঃসন্দেহে আমার মনে হয় ঝড় আসার আগে কোনো কিছু শান্ত থাকে। কয়েকটা দিন অপেক্ষা করুন, ভারতবর্ষের সীমানা বাড়বে। ছিটমহল বিনিময় দেশের সীমারেখা দেবে তৈরি হয় না। যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আমরা কয়েক বছরের মধ্যে ফিরে পাব। সংসদ বাড়বে, দেশের সীমানা বাড়বে, আগ্রাসন দিয়ে নয়, কারণ পৃথিবীর সমস্ত দেশের সীমানা তৈরি হয়েছে তরবারির অগ্রভাগ দিয়ে। আর আমাদের এখানে আমাদের সংস্কৃতি দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, বসুধৈব কুটুম্বকম দিয়ে, চাপিয়ে দিয়ে নয়, মানুষের আত্মহননের পথ দিয়ে নয়, কিন্তু আমাদের অধিকার, আমাদের জমি যা আমাদের হাত থেকে চলে গেছে, সেই জমি ফিরে আসবে। বাংলাদেশের স্থায়ী সমাধান কয়েক মাসের মধ্যে আপনাদের সামনে আসছে।